বায়ুকল আছে, ফ্রেশারগঞ্জ, মানে লাল কাঁকড়া দেখতে পাইনি আজকে ঠিক আইল্যান্ড। আজকে আবার একটা নতুন ডেস্টিনেশনটা হলো নামখানা। সকাল সকাল ঘুম থেকে উঠেই যে যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি উঠে পড়ো ট্রেনে, এবং সেখান থেকে শিয়ালদা লাইন হয়ে, শিয়ালদা সাউথ হয়ে চলে আসো নামখানা। যে কোনো ট্রেন লক্ষ্মীকান্তপুর হোক আর কাকদ্বীপ হোক, আপনার নামখানাতেই আসে মোটামুটি সব কটাই। লেখা থাকে লক্ষ্মীকান্তপুর, কিন্তু সেটা আবার ডাইভার্ট হয়ে চলে আসে আমাদের নামখানা। তো এই নামখানা কেন আসবে? নামখানা থেকেই আমাদের তো বকখালি যাবো কী করে সেই ভিডিওটা, আর পুরো বকখালি যে একদিনে কী করে আপনারা ঘুরে অত অল্প খরচে বকখালি ভ্রমণ করা যায় সেটাই আজকে আমার ভিডিওতে দেখাবো। চলুন এখন আপাতত আমরা যাই বকখালির পথে। এখন আছি হেনরিজ আইল্যান্ড। এই হেনরিজ আইল্যান্ডে এখন প্রচুর পরিমাণে জলের স্রোত, আর সেই স্রোতে আমরা এইভাবে দাঁড়িয়ে আছি, কারণ নামা যাচ্ছে না। এর আগের বার যখন এসেছিলাম তখন নামা গেছিলো, কিন্তু এখন সমুদ্র পুরো উত্তাল, সমুদ্রে আমরা নামতে পারছি না। ওইখানে গিয়ে আমরা কোনোভাবে যে ওইখানে ছবি তুলবো বা কিছু সম্ভাবনাই নেই, প্রচুর উত্তাল। আমরা আপাতত এই পাড়ে বসেই এই হেনরিজ আইল্যান্ডের মজা নিচ্ছি। আপনারা যখন বকখালি ভ্রমণে আসবেন, এই হেনরিজ আইল্যান্ডে আসবেন, এখানে এন্ট্রি ফি 10 টাকা মাথা পিছু, আর টোটো পিছুও কিন্তু 10 টাকা দিতে হবে। পার টোটো আপনাকে 10 টাকা প্রদান করে তারপরে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এটাই হেনরিজ আইল্যান্ডের নিয়ম। আর হেনরিজ আইল্যান্ডের সৌন্দর্য মুখে বলার মতন না, এখানে এসেই দেখতে হবে যে এত এখানে মানে আবহাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আমাদের পথ চলা, আর এই পথ চলাটা দারুণ একটা অভিজ্ঞতা। চলুন আমরা যখন এখান থেকে বেরোবো তখন সেই ম্যানগ্রোভ অরণ্যের দৃশ্য দেখাবো। বকখালি আসবেন তো সাইট সিন করবেন না, তাতে খরচ কেমন? খরচ হলো আপনি যতগুলি স্পটে যাবেন সেই স্পট অনুযায়ী আপনাকে টোটো ভাড়া করতে হবে। আমরা একটু বেশি স্পটে গেছিলাম, তাই জন্য আমাদেরকে একটু বেশি খরচ করতে হয়েছিল। আপনাদের ইচ্ছে মতন এটা টোটো দাদার কাছ থেকে শুনে নেবেন কত খরচ হবে। এই হেনরিজ আইল্যান্ড থেকে ফিরছি, দেখুন পিছনের রাস্তাটা মনে যেন সুড়ঙ্গ ঢুকে গেছে, এত সুন্দর এখানকার ভিউ। আর আমরা এখন যাচ্ছি সেটা হলো ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে দুপাশে ম্যানগ্রোভ অরণ্যের বন, আর তার মাঝখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি আমাদের গন্তব্য, অর্থাৎ পরের গন্তব্যস্থলের জন্যে। আমরা এখন এত সুন্দর একটা ভিউ লাল কাঁকড়ার দ্বীপে যাব। এখানটায় লাল কাঁকড়া আছে কিন্তু কম। এই লাল কাঁকড়া দেখার জন্য ওখানে একটু শান্তভাবে থাকতে হবে, কারণ ওরা আওয়াজ পেলে সব গর্তের মধ্যে ঢুকে যায়। তো সেটাই পরবর্তী আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো চলুন আমরা এখন এই গভীর জঙ্গল ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছি। এখন খুব একটা অনুভূতি অন্যরকম হচ্ছে। এখন এসছি লালগঞ্জ। লালগঞ্জে আসবেন কেন? এখানে লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু আমরা এখন দেখতে পাবো না। কেন জানেন? এই যে এখন সমুদ্র পুরো উত্তাল, অর্থাৎ ভরা কোটাল সমুদ্র, সমুদ্রের জলটা স্রোত এতটাই চলে আসছে যে লাল কাঁকড়া দেখলে ভালোভাবে দেখা যাবে না। লাল কাঁকড়া দেখতে গেলে সমুদ্র শান্ত লাগবে এবং আপনাদেরও শান্ত হয়ে থাকতে হবে, তাহলে একমাত্র আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। আর এখানের মনোরম পরিবেশ কীরকম দেখুন। এই যে এই সাইডটায় আছে হলো বাবলা বন, আর এখান থেকে আপনি যখন ওই দূরে তাকাবেন, ওই দূরে আছে হলো ঝাউবন। এই ঝাউবন, বাবলা বন, সমুদ্র আর লাল কাঁকড়া মিলে হয়েছে লালগঞ্জ নাম। এইবারে বলে রাখি, আপনারা যখন বকখালি আসবেন, নামখানা স্টেশনে নেমেন, নামখানা থেকে টোটো, অটো, বাস 3টে মাধ্যম পাবেন। বাস সব থেকে কম খরচ আর সাশ্রয়ী। অটো এবং টোটো প্রায় সমতুল্য খরচ, পার হেড 40 টাকা, ভেতর থেকে আসলে 50 টাকা। আপনি যদি হেঁটে রোডে আসেন, রোড থেকে ভাড়া নেবে আপনার জনপ্রতি 40 টাকা। অটোটা পুরো ভাড়া করে নিলে তখন একটু খরচটা আপনার পক্ষে কমবে যদি বেশি লোক আসেন।
কম সংখ্যক লোক আসলে আপনার সবচেয়ে ভালো আপনি 40 টাকার বিনিময়ে রোড সাইড থেকে আপনি অটো ধরে নেন, তাহলে আপনি সুন্দরভাবে এই বকখালি এসে মনোরম পরিবেশে একটা দিন অর্থাৎ বা দুটো দিন সময় কাটিয়ে যেতে পারবেন। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা আসবে। আমরা সবেমাত্র দুটো সাইট সিন শেষ করেছি, আরও সাইট সিন আছে। চলুন এরপরে কোথায় যাই দেখা যাক। এই যে লালগঞ্জে আসলে লাল কাঁকড়া দেখতে পাইনি আজকে ঠিকই, কিন্তু প্রকৃতির অনেক কিছু দেখেছি। আর তার সঙ্গে আছে জেলেদের মাছ ধরার জীবনের ইতিহাস। এই গ্রামে ম্যাক্সিমাম মানুষ মাছ ধরে, অর্থাৎ মাছ জীবিকা ধরা এদের। এই 3 মাস মাছ ধরতে যাবে না, কারণ বর্ষাকাল সামনে, ওয়েদার খারাপ, ঝড় বৃষ্টি আসতে পারে এবং মাছের বাচ্চা দেয়, সেই জন্যে টোটাল বন্ধ মাছ ধরা। এই জন্যে এই নৌকোগুলো সব উপরে উঠে রয়েছে ঠিক করার জন্য, মানে রিপেয়ারিং করার জন্যে। এখানেই 3 মাস থাকবে, আবার 3 মাস পরে চলে যাবে এরা আবার সমুদ্রে মাছ ধরতে। এখন আসছি ফ্রেশারগঞ্জ, মানে এখান থেকে যত ট্রলার আছে এই ট্রলারগুলো এখান থেকে যায় মাছ ধরতে সমুদ্রে। এখন বর্তমানে সমুদ্রে মাছ ধরা নিষেধ, আমি এর আগের পার্টেও বলেছি। এই যে এইখানে এই যে মাছ ধরা লঞ্চগুলো এখন ঠিক হচ্ছে, মানে রিপেয়ারিং হবে এখন সব। এখানে যত রকম অসুবিধা আছে এই 2 মাস ধরে ঠিক হবে, হয়ে তারপরে এরা চলে যাবে সেই মাছ সমুদ্রে মাছ ধরার জন্যে। আর এখান থেকে চাইলে আপনি জম্বুদ্বীপে যেতে পারেন লঞ্চের মাধ্যমে। এখান থেকে এই ব্যবস্থাটা কিন্তু আছে, তবে আমরা অনেকে এসেছি, যাবো না, কারণ আমাদের সমুদ্রে স্নান করতে হবে। সেই অপশানটাও রেখেছি। একদিনের ট্যুর, ছোটোখাটোর মধ্যে যতটা পারি পুরো ঘোরার জায়গাগুলো কভার করি, আর সেই সঙ্গে স্নান, একটা আনন্দ, একটা আলাদা অনুভূতি, এই করেই আমরা একদিনের বকখালি ভ্রমণটাকে শেষ করব। তো এখনও তো অনেক ঘোরা বাকি। আমরা এসছি এখন কার্গিল দ্বীপ। কার্গিল দ্বীপটা কেন নাম হয়েছে? কারণ এই দ্বীপে একসময় পুলিশরা এসে থাকতেন। এইবারে সেই কারণের জন্যেই এখানে নাম হয়েছে কার্গিল দ্বীপ। এখানে বৈশিষ্ট্যটা কি? দীঘার মতন খানিকটা এখানে নেমে যেতে হবে, সামনে ওখান দিয়ে বোল্ডার ফেলা। বোল্ডারটা এখন নামা যাবে না, কারণ জোয়ার আছে, লাগতে পারে। আর এইখান থেকে 3টে দ্বীপ দেখা যায়, মৌসুমী আইল্যান্ড, আমার এই দিকটায় জম্বুদ্বীপ, আর মৌসুমী আইল্যান্ড আর জম্বুদ্বীপের ঠিক মাঝ বরাবর আছে গঙ্গাসাগর। এই 3টে দ্বীপ এখান থেকে দেখা যায়। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না। আমাদের একদম জম্বুদ্বীপটা এই সোজাসুজি হলো মৌসুমী দ্বীপ, আর এই সোজাসুজি জম্বুদ্বীপ, মাঝখান বরাবর হলো গঙ্গাসাগর। আমি স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি। আর গঙ্গাসাগরটা একটু কম দেখা যাচ্ছে, কারণ কুয়াশা। এই জন্যেই এইখানটা এসে বিকালবেলায় আরও বেশি ভালো লাগবে, যখন রোদটা ডুববে, মানে সূর্যটা ডুববে। এতটাই ফাঁকা এই জায়গাটা, খুব 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 ভালো লাগবে। দারুণ একটা জায়গা। আপনারা বকখালি যখন আসবেন, সাইট সিনে এই জায়গাটা অবশ্যই রাখতে পারেন, কারণ এই মজা কিন্তু আর অন্য কোথাও পাওয়া যাবে না। আমরা একটু হয়ে গেছিলাম ফ্রেশারগঞ্জ, মানে ওখান থেকে কীভাবে মাছ ধরার জীবনযাপন সেগুলো দেখে আসলাম। আর এখন যেখানে আসলাম ফ্রেজারগঞ্জ, ঠিক আছে, এটা হলো ফ্রেজার সাহেবের বাংলো এইটা, আর এটা হলো গঙ্গা মন্দির। আর পেছনে দেখতে পাচ্ছি বায়ুকল। পশ্চিমবঙ্গের মধ্যে দেখা বইতেও পড়বা, বকখালিতে বায়ুকল আছে, তো ওই হলো বায়ুকল। আর এটা হলো ওয়াচ টাওয়ার করেছে, মানে ইন্ডিয়ান কোস্টাল গার্ডদের সিস্টেমে কথা বলা, দেখা, বায়ুর গতিবেগ মাপা, এই সব জিনিসটা এখানে করা হয়। আর আমরা এই যে ভেড়িটা, এখন এটা নতুন করে বাঁধিয়েছে, আগে এটা ছিল না। এর ওপারে যখন যাব আমরা সমুদ্র পাবো, পুরো বাঁধানো। এটা যখন ছিল না, কাদা ছিল পুরো, এগুলো জল উঠে আসতো আমরা যখন এসেছিলাম নতুন করে, ঠিক আছে। কিন্তু এখন সেই সিস্টেমটা নেই, এখন অনেক ভালো করে দিয়েছে। আর ফ্রেজার সাহেবের বাংলো পুরো কিন্তু পুরনো হয়ে গেছে, পুরো ভেঙে চুড়ে পড়ছে আস্তে আস্তে, এর রক্ষণাবেক্ষণ নেই। কিন্তু এখন কিছুটা ঠিক করেছে, এইভাবেই এটা থাকবে। এর বেশি দিন হয়তো আমরা দেখতে পাবো না, কোনো না কোনো সময়। এই গাছটার জন্য অ্যাকচুয়ালি এখন দাঁড়িয়ে আছে। প্রতিবার তো বকখালি আসি,
এসে যেই মানুষটার সাথে প্রতিবারই ঘুরি, প্রতিবার আমার ভিডিওতে দেখতে পাবেন, সে হলো দেবুদা। এই দেবুদা আমাদের টোটো করে পুরো বকখালি সাইট সিন করান খুব সুন্দরভাবে। মানে আমি যে কয়বার এসেছি এই দেবুদার সাথেই ঘুরেছি। আর দেবুদার নাম্বার আমার কাছে রয়েছে, আমি দেবুদার মুখ থেকে শোনাচ্ছি না, আমি ডেসক্রিপশন বক্সে বা অন স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। সত্যিই মানুষ হিসেবে খুব খুব ভালো। আমি যে কয়বার এসেছি এখনও বলছি, সেই কয়বারই দেবুদার সাথে ঘুরেছি। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা আমার। আর মানুষ একটা জায়গাতে কতক্ষণ ঘুরতে হয়, কী সেই জায়গার বিবরণ সব কিছু উনি বলে দেন। আপনারা দেবুদার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই বকখালি একবার ভ্রমণের জন্য আসবেন। যত সকাল সকাল পারেন বকখালি চলে আসুন, তারপর একটা হোটেল নেন, নিয়ে কাপড় চোপড় সেখানেই চেঞ্জ করে আপনি বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন সেরে তারপরে আসুন সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করে খেয়ে দিয়ে সন্ধ্যায় বাড়ি।